ভুল ত্রুটি এবং অভিযোগ নিয়ে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ৪৭তম বিসিএস পরীক্ষায় ২টি প্রশ্নের কোনো উত্তরই ছিল না। ১৫ থেকে ১৬টি প্রশ্নের একাধিক উত্তর। পিএসসি কখনো এরকম মানহীন প্রশ্ন করতে পারে না। পিএসসি যদি মানহীন প্রশ্ন করে তাহলে তার দায়ভার পিএসসিকে বহন করতে হবে এবং তার ভুক্তভোগী হচ্ছে শিক্ষার্থীরা। পিএসসি সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে সিনিমিনি খেলছে। তাই পিএসসির কে আমরা জাগানোর জন্য, পিএসসির দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমরা এই সংবাদ সম্মেলন করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ৪৭তম বিসিএস এর প্রিলি পরীক্ষা গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার সারা দেশে অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় প্রশ্নপত্রে একটা জটিল ছিল যে ভালো করে পড়তেই ২ ঘন্টা সময় লেগে যায়। সঠিক উত্তর বৃত্তবরার খুব দূরের কথা, সময়ের সাথে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্র তৈরি করা উচিত বলে আমি মনে করি। ৪৭ বিসিএস এর প্রিলি পরীক্ষায় ভুল ত্রুটি বিচ্যুতিগুলো: ১. সেট ১-এর ১৪৬ নম্বর প্রশ্নের কম্পিউটার প্রসেসের ক্লক স্পিড 0 গিগাহার্টজ হলে ক্লক সাইকেল টাইম কত হবে, এমন একটি প্রশ্ন ছিল যার সঠিক উত্তর অপশনে ছিল না। এই সঠিক উত্তর হবে 0.25 ন্যানোসেকেন্ড। ২ নম্বর ভুল, সেট ১-এর ১১০ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয় ইরানের ফার্দো পারমাণবিক সমুদ্র কেন্দ্র কোন প্রদেশে অবস্থিত। এখানে যে 4টি অপশন ছিল সেখানে কোনো সঠিক উত্তর ছিল না। সঠিক উত্তর হবে কুম। সেট ১-এর ১২০ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয় নিচের কোনটি ওপেক এর সদস্য নয়। এখানে 4টি অপশন ছিল। 4টি অপশনের মধ্যে 2টা উত্তর হবে, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ। এইরকম একাধিক উত্তর আছে। প্রশ্ন হচ্ছে 15 থেকে 16টি। সুতরাং পিএসসির কাছে আমাদের প্রশ্ন, পিএসসি যে তার ইনস্ট্রাকশন সঠিকভাবে দেয় নাই। আমরা যখন 2011-12 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতাম সেখানে স্পষ্ট নির্দেশনা ছিল কোনো প্রশ্নের উত্তর 4টি হতে পারে, কোনো প্রশ্নের উত্তর 3টি হতে পারে, কোনো প্রশ্নের উত্তর 2টি হতে পারে, কোনো প্রশ্নের উত্তর 1টি হতে পারে এবং কোনো প্রশ্নের উত্তর একটাও নাও হতে পারে। সেক্ষেত্রে মেডিকেলের নির্দেশনা ছিল যদি 4টা উত্তর হয় 4টা বৃত্তপরাধ, 3টে উত্তর হলে 3টে বৃত্তপরাধ, 2টা উত্তর হলে 2টা বৃত্তপরাধ, 1টা উত্তর হলে 1টা বৃত্তপরাধ। যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর না থাকে ওখানে বৃত্তপরাধ না করলেই ওইটা সঠিক উত্তর। কিন্তু পিএসসির এখানে কোনো নির্দেশনা ছিল না, যার কারণে শিক্ষার্থীরা প্রতারণার শিকার হয়েছে। শিক্ষার্থীরা অনেকেই ভুক্তভোগী। সেজন্য আমরা বলছি পিএসসি যদি প্রশ্ন কিভাবে করতে হয় সেটা না জানে তাহলে আমরা বলবো যে মেডিকেলে যেভাবে প্রশ্ন করে তাদের সেটা শিখে আসে। পিএসসির এত বড় একটা গণঅভ্যুত্থানের পরও পিএসসি সাধারণ শিক্ষার্থীদের মানুষের মন বুঝতেছে না, সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝতে পারছে না। এটা খুবই দুঃখজনক। সেজন্য আমরা কিছু দাবি জানাইছি। আমাদের দাবি হচ্ছে ১ নাম্বার, প্রিলি পরীক্ষায় 6 থেকে 8 গুণ টিকানো। ৪৭তম বিসিএস এর সহ সকল প্রিলিতে পিএসসির মাধ্যমে যত লোকবল নিয়োগ করা হবে প্রিলিতে যেন তার 6 থেকে 8 গুণ টিকানো হয় এবং প্রিলি পরীক্ষার পর 3 থেকে 4 মাস পর্যন্ত লিখিত পরীক্ষা হয়। তারপর হচ্ছে 2 নম্বর দাবি, প্রতিটি প্রিলি পরীক্ষার উত্তর সঠিক উত্তর প্রাপ্ত নাম্বার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কাটমার্ক কত তা ওয়েবসাইটে জানাতে হবে। তাই আমরা ৪৭ বিসিএস এর প্রিলি পরীক্ষার প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রাপ্ত নাম্বার এবং কাটমার্ক ওয়েবসাইটে প্রকাশের দাবি জানাচ্ছি। সকল চাকরি পরীক্ষার মানসম্মত এবং ভারসাম্যমূলক প্রশ্নপত্র তৈরি করতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস মানবিক, ব্যবসা এবং বিজ্ঞান গ্রুপের কথা হিসাব করে চাকরি পরীক্ষায় মানসম্মত এবং ভারসাম্যমূলক প্রশ্নপত্র তৈরি করতে হবে। সকল চাকরি পরীক্ষায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেজন্য আমরা বলছি সকল চাকরি পরীক্ষার প্রিলি, রিটেন এবং ভাইবার নাম্বার প্রকাশ করতে হবে, যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রকাশ করা হয়। পিএসসি কেন নাম্বার প্রকাশ করা হয় জানেন? কারণ বাংলাদেশে এখন একটা চাকরি বাণিজ্য বলে কথা আছে, চাকরি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য। এই নিয়োগ বাণিজ্য এবং চাকরি বাণিজ্য এগুলো হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতিয়ার। বাংলাদেশে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ভর্তি পরীক্ষা হয়, পিএসসিতে কেন স্বচ্ছ নিয়োগ হয় না? কেন মন্ত্রণালয় ভিত্তিক যে বিভিন্ন নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ, পুলিশের এনএসআই নিয়োগ, কেন সেখানে স্বচ্ছ নিয়োগ হয় না?
কারণ স্বচ্ছ নিয়োগ হলে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এসব করার সুযোগ থাকবে না। সেজন্য পিএসসিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমাদের পরবর্তী দাবি হচ্ছে নন ক্যাডার বিধি 2023 এমনভাবে সংশোধন করতে হবে যাতে পিএসসির যারা প্রিলিটেম পাস করে তারা যেন বাইতে গিয়ে একটা চাকরি নিয়ে বের হয়। আমাদের 6 নাম্বার দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়তে মাইগ্রেশন স্টাইল চালু। দেখেন, যখন পিএসসি একজনকে নিয়োগ দেয়, ধরেন একজনকে এবারে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিল, সে আগামী বছর চলে গেল এবার ফরেন ক্যাডারে, তাহলে শিক্ষা ক্যাডারে একটা সিট খালি হচ্ছে, এটা পরীক্ষার্থীর কাছে একটা সিট, বাট বাংলাদেশের মানুষের কাছে সেটা একটা সিট না, সেটা একটা পোস্ট। একটা পোস্ট খালি হওয়ার ফলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়। এই যে জাতির যে ক্ষতি হয় সে দায়ভার কে নিবে? সেজন্য আমরা বলছি একটা পোস্ট খালি হবে, অটো মাইগ্রেশনের মাধ্যমে ওই সিটটা পিএসসির মাধ্যমে ফিল আপ হবে। তাহলে কি হবে? তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হবে না। সেজন্য আমরা বলছি পিএসসি যেন মাইগ্রেশন স্টাইলে তাদের চাকরিটা সম্পন্ন করে, নিয়োগটা সম্পন্ন করে। আমাদের 7ম দাবি একই ব্যক্তিকে ক্যাডার এবং নন ক্যাডারে একই সাথে সুপারিশ করা যাবে না। আপনি একই ব্যক্তিকে ক্যাডারে সুপারিশ করলেন, নন ক্যাডারে সুপারিশ করলেন, তাতে আপনি আরেকজনের রিজিক মারলেন, আপনি আরেকজনের চাকরিতে আপনি হাত দিলেন, এই ক্ষেত্রে আপনি আরেকজনকে নিয়োগ দিতে পারতেন। সেজন্য আমরা বলছি একই ব্যক্তিকে ক্যাডার এবং নন ক্যাডারে একাধিকবার সুপারিশ করা যাবে না। আমাদের পরবর্তী দাবি কম খরচে খাতা পুনর্নিরীক্ষণ করার সুযোগ হবে। দেখেন, মানুষ মাত্রই ভুল, টুয়ারেট ইজ হিউম্যান। সেজন্য আমরা বলছি প্রতিটি পরীক্ষার যেন পুনর্মূল্যায়নের একটা সুযোগ থাকে। যদি পুনর্মূল্যায়ন হয়, খাতা পুনর্নিরীক্ষণ হয়, তাহলে সেক্ষেত্রে পরীক্ষা যদি কোনো ভুল করে তাহলে এটা ধরা পড়বে। আমাদের 9 নাম্বার দাবি কারিগরি ত্রুটি দূর করতে হবে। এখন আসলে পরীক্ষা যে SMS সেটা টেলিটকের মাধ্যমে দেওয়া হয়। এখন টেলিটক অপারেটর যদি ভুল করে, সেই ভুলের দায়ে একজন শিক্ষার্থীকে চাকরিতে ভোগান্তি পোহাতে হয়। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, টেলিটক কারিগরি ত্রুটি অথবা কর্মীদের গাফলতির কারণে অনেক চাকরি পরীক্ষার্থী টিকলেও তাদের কাছে SMS আসে না। ওয়েবসাইট থেকে ফলাফল জানার পর রিটার্নে গিয়ে ভোগান্তি সমস্যায় অনেকে পড়ছিল। প্রিলিতে টিকলেও তাদের কাছে SMS আসেনি। লিখিত পরীক্ষা দিতে গিয়ে তারা দেখে সিট প্ল্যানে তাদের নাম নাই। অনেক ভোগান্তি এবং হয়রানির পর তারা পরীক্ষা দিতে পেরেছে। আমার প্রশ্ন, পিএসসি কেন একজনকে 2 চোখে দেখে? প্রয়োজনে মেসেজটা সরাসরি পিএসসি থেকে দেওয়া হোক, টেলিটকের মাধ্যমে না দিয়ে, তবু যেন শিক্ষার্থীদের হয়রানিটা দূর হয়। এই জন্য আমরা পিএসসি কে 3 দিন আলটিমেটাম দিচ্ছি। যদি এই 3 দিনের মধ্যে পিএসসি কোনো সমাধান না করে, যদি নাম্বার সহ ফলাফল প্রকাশ না করে, যদি সঠিক উত্তর ওয়েবসাইটে প্রকাশ না করে, যদি কাটমার্ক প্রকাশ না করে, তাহলে আমরা আগামী 3 দিন পর পিএসসির বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। দেখেন, পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। পিএসসির দায়িত্ব শিক্ষার্থীদের হয়রানি লাঘব করা, পিএসসির দায়িত্ব শিক্ষার্থীদেরকে হচ্ছে আপনার সেবা প্রদান করা, পিএসসির দায়িত্ব উপযুক্ত প্রার্থীকে প্রজাতন্ত্রের চাকরির জন্য বাছাই করা। কিন্তু সে জায়গায় পিএসসি যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় না রাখে, তাহলে পিএসসির প্রতি যে প্রশ্ন সেটা আগের মতোই আমাদের থেকে যাবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পিএসসি সংস্কার চায় না, কারণ রাজনৈতিক দলগুলো পিএসসি কি ব্যবহার করে তাদের দলীয় লোকদেরকে সরকারি চাকরিতে ঢুকানোর চেষ্টা করে। এটা আগেও ছিল, এখনো আছে। বাংলাদেশে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করি, অনেক রাজনৈতিক দল আমাদের সাথে মাঠে ছিল, কিন্তু এখন আমরা যখন পিএসসি সংস্কার আন্দোলন করতেছি, চাকরি সংস্কার আন্দোলন করতেছি, এখন কোনো রাজনৈতিক দলকে আমরা পাই না। কারণ কি জানেন? কারণ প্রত্যেক রাজনৈতিক দলই ক্ষমতায় গেলে তাদের পছন্দের প্রার্থীকে পিএসসির মাধ্যমে, মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের প্রশাসনে ঢুকাবে। এই জন্য কোন রাজনৈতিক দল পিএসসি সংস্কার চায় না, চাকরি সংস্কার চায় না। তারা প্রত্যেকেরই উদ্দেশ্য একটা, যে আমি ক্ষমতায় যাব, আমার লোক প্রশাসনে ঢুকাবো। আমি ক্ষমতায় গেলে আমার দলীয় লোক আমি পুলিশে ঢুকাবো। আমি ক্ষমতায় গেলে আমার দলীয় লোক আমি ব্যাংকে ঢুকাবো। অর্থাৎ এটা হচ্ছে একটা লুটপাট তন্ত্র। লুটপাট তন্ত্রের একটা চক্রবৃদ্ধি হার আছে না, এটা হচ্ছে একদম লুটপাট তন্ত্রের চক্রবৃদ্ধি হার। ক্ষমতার পরিবর্তন হয়, পেশিবাদ দূর হয়, কিন্তু অন্যায় অনিয়মের কোনো দূর হয় না। সেজন্য অর্থনৈতিক যে একটা দুষ্ট চক্র আছে, এটা হচ্ছে রাজনৈতিক দুষ্ট চক্র। রাজনৈতিক দুষ্ট চক্র কখনো চায় না পিএসসি সংস্কার হোক, কখনো চায় না চাকরি ব্যবস্থার সংস্কার হোক। যদি একটা উন্নত সিস্টেম চালু করা হয়, তাহলে শতভাগ মেধাভিত্তিক নিয়োগ হবে, তাহলে প্রশাসনে একটা মেধাভিত্তিক আমলাতন্ত্র তৈরি হবে।
তাহলে এই প্রশাসনে অন্যায় অনিয়ম দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ সম্ভব। না হয় আপনি ঘুষ দিয়ে যদি কেউ চাকরিতে ঢুকে, তাহলে তো চাকরিতে ঢুকার পর তার প্রথম ইচ্ছে থাকবে আমি যত টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকছি আগে সে টাকাটা তুলি। কেউ যদি 10 লক্ষ টাকা দিয়ে পুলিশে ঢুকে, তার প্রথম টার্গেট থাকবে আমি 10 লক্ষ টাকা দিয়ে পুলিশে ঢুকলাম, তাহলে আমি কি করব, আগে ঢুকে 10 লক্ষ টাকা আদায় করি। যদি সে মেধাভিত্তিক নিয়োগ পায়, তার একটা সেবা দেওয়ার মানসিকতা থাকবে যে আমি একটা মেধাভিত্তিক পরীক্ষা দিয়ে চাকরি ঢুকছি, আমার একটা লক্ষ্য থাকবে যে মানুষকে সেবা দেওয়া। এখন তো সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কেউ চাকরিতে ঢুকে না। এখন চাকরিতে ঢুকে একটা দুর্নীতির লাইসেন্স তৈরি করার জন্য। সরকারি চাকরি আমার একটা দুর্নীতি করার লাইসেন্স। ভারতে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে চাকরিতে ঢোকার সময় সম্পদের হিসাব দিতে হয় এবং চাকরি থেকে বের হওয়ার পর সম্পদের হিসাব কত পার্সেন্ট বাড়ছে সেটাও পরীক্ষা করা হয়। যদি 10% সম্পদ বাড়ে, তাকে দুর্নীতি দমনে দুর্নীতি দমন যে আইন, সে আইনে মামলা দেওয়া হয়। বাংলাদেশে কি সিস্টেম আছে? ভারতের এই সিস্টেম যদি বাংলাদেশে থাকতো, দুর্নীতি দমনের সিস্টেম, বাংলাদেশে বেনজির তৈরি হতো না, বাংলাদেশে মতিউর রহমান তৈরি হতো না। আমাদের সে উন্নত আইন নেই, শক্ত আইন নেই। আমাদের এখানে আইনের ভেতর দিয়ে অনিয়ম আছে, আমাদের আইনের ভেতরে ভেতরে অনিয়ম। সর্বত্র ফাঁক ফুকুর রয়ে গেছে, যে ফাঁক ফুকুরের মধ্য দিয়ে প্রত্যেক প্রশাসনে একটা দলীয় তন্ত্র কায়েম হোক।